নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে চিংড়ি মাছগুলোকে দেখুন, বেশ ভালোই সাইজগুলো, খুব একটা ছোট নয়। আর এই ধরনের চিংড়ি কিন্তু অনেক রকম রান্না করা যায়। তো অনেক রকম রান্না দেখতে হলে আপনারা আমার পেজে চলে যাবেন। চিংড়ি মাছের নানান রকম আমি রান্না দিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওপরে পেটের তলায় একটা যে সাদা মানে কালো সুতোর মতো থাকে, ওগুলো ফেলে দিয়েছি। তেলে একটু নুন দিয়ে দিলাম, আর এদিকে এখানে চিংড়ি মাছও নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলে এই কারণে একটু নুন বা হলুদ যে কোনো একটা কিছু দেওয়া, বা দুটোও দিতে পারেন। আমরা যে সামনে দাঁড়িয়ে থেকে রান্না করি না, তেলের প্রচুর ছিটা এসে আমাদের গায়ে পড়ে। তো অনেকেই আমরা ভয় পাই, দূরে দাঁড়িয়ে থাকি বা হাতা খুন্তি দিয়ে জিনিসগুলো ছাড়তে থাকি তেলে। ওটা করতে হবে না, আসবে হয়তো ছিটিয়ে, পরিমাণটা কম। আর এখানে জায়ফল আছে না, এই জায়ফলটা আমি দিয়ে দেবো, মশলার মধ্যে বেটে নেব। তো চিংড়ি মাছগুলোকে খুব যে লাল করে ভাজতে হবে তা নয়, হালকা করে ভেজে নিতে হবে। কেননা চিংড়ি মাছ এই খুব বেশি যদি একটু ভাজা হয়, তাহলে কিন্তু একটু রাবারের মতো শক্ত হয়ে যায়, আর ভালো লাগে না তখন, সেই কারণে। তা আমি একটুখানি দেখে নিচ্ছি যে চিংড়ি মাছগুলো ঠিক ভাজা হয়েছে কি না। আর একটু এত আটকে আটকে যায়, দেখবেন চিংড়ি মাছ ভাজলেই, জানি না কেন, আপনি কম তেলে ভাজুন বা বেশি তেলে ভাজুন, একটা যেন মনে হবে যেন আটকে আটকে যাচ্ছে। তো সেই রকমই হয়েছিল। তো একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম চিংড়ি মাছগুলোকে, আবার একটুখানি তেল দিয়ে দিলাম। এবারে যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, কেটে সেদ্ধ করেছিলাম, আমি না গোটা আলুগুলো সেদ্ধ করি না, যেরকম আমি রান্না করব সেভাবে কেটে নিয়ে আর সেদ্ধ করে নিই। হালকা একটা সিটি দিই, যদি প্রেশার কুকারে করি তাহলে হয়তো, যদি বড় বড় আলুর পিস হয় তাহলে একটা সিটি দিই, স্টিমে রেখে দিই। আর যেমন আজকে একটা আলুর 4 টুকরো করেছি বা ছোট 2টো টুকরো করেছি, একটু যখনই সিটির আওয়াজ হচ্ছে তখনই আমি বন্ধ করে দিয়েছি গ্যাস, আর ওই স্টিমেই হয়ে গেছে। তো দেখুন, এইভাবে আলু সেদ্ধ করবেন গ্যাস বাঁচানোর জন্য। আর যদি কেউ মনে হয় যে না, আমি কড়াই বাটিতে করব, সেটা আপনাদের সুবিধা মতো করতেই পারেন। আবার তেল দিলাম, একটু স্বাদ মানে অল্প একটুখানি দিয়ে দিলাম জিরে, 2টো তেজপাতা। তো তেজপাতার আর জিরে সুন্দর একটা ভাজা যখন গন্ধ আসবে, তখন দিয়ে দিতে হবে আমি কেটে রেখেছি যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলোকে একদম পাতলা করে কেটে নেবেন, কেটে নিয়ে দেবেন। পেঁয়াজ যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, একদম লাল যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু যে রান্নাটা করব তার রঙটা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আর স্বাদটাও কিন্তু পাল্টে যাবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যেন ভাজার সময় যাতে পুড়ে না যায়। অনেক সময় আমরা অন্যমনস্ক হয়ে যাই, রান্নায় করতে করতে অন্য একটা কাজ করি, হয়তো কড়াইয়ে বসিয়ে দিই, তখন কিন্তু একটু পুড়ে যায়, দিয়ে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যায়। এখানে আমি মশলা বেটে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, আর হচ্ছে জিরে 2 চামচ। আপনারা টমেটোটা কেটেও দিতে পারেন। আমি একটু যে রান্নাটা করব তাতে একটু বেশ ভালো লাগবে, একদম পাতলা ঝোল হবে না, সেই জন্য আমি বেটে নিয়েছি। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, একটুখানি চিনি দিলাম, হলুদ দিলাম, দিয়ে আর এটাকে কষিয়ে নেব। জিরে যদি মনে হয় আপনারা গুঁড়ো খাবেন তো গুঁড়ো দিতে পারেন, আজকে আমি ধনে দিইনি, আপনারা চাইলে দিতে পারেন। এই রান্নাটায় ধনে না দিলেও চলবে, আবার দিলেও কোনো অসুবিধে নেই। তো একটুখানি গোটা জিরে যদি মিক্সিতে বেটে নেন বা শিলনোড়ায় গুঁড়োও খেতে পারেন, অসুবিধে কিছু নয়, কিন্তু একটু স্বাদটা আলাদা হয় আর কি। তো এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটাকে সুন্দরভাবে একটুখানি কষিয়ে নিতে হবে, যাতে, আবার বলবো, পুড়ে না যায়। দরকার হয় তেল যদি কম দিয়ে খান, জল ছিটিয়ে ছিটিয়ে মশলাটাকে কষিয়ে নেবেন। আর ভাজা আলুগুলো যেগুলো রেখেছিলাম, সেদ্ধ করা ভাজা আলু, সেগুলোকে দিয়ে দিলাম। এখন মশলার সাথে খুব ভালো করে এখন মাখিয়ে নেব। এইভাবে রান্নাটাকে তৈরি করে নিতে হবে। আর দেখুন, এখন আমরা যে ঘরোয়া মশলাগুলো থাকে, সেই মশলা দিয়েই আমি কিন্তু রান্না করি, হয়তো একটুখানি এদিক ওদিক করে দিই, কিন্তু সমস্ত কিছু আমাদের যে প্রতিদিনের রান্নার মশলা, সেটাই দিই। উষ্ণ গরম জল দিয়ে দিলাম, একদমই কাঁচা জল দেবো না। দিয়ে দিলাম চিংড়িগুলো দেওয়ার পরে এবার যখন ফুটে যাবে, তখন কিন্তু ঘি গরম মশলা দেবো। ঢাকা দিয়ে দিলাম, এবার ঢাকাটাকে খুলে দেখে নেব যে কীরকম হয়েছে। দেখলাম বেশ সুন্দর, খুব বেশি একটা ফোটাতে হবে না, মোটামুটি ধরুন 5 মিনিট মতো ফুটিয়ে নিলেই হবে।
তো এখন নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, বেশ সুন্দরভাবে মিশে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ আসছে। আগেকার দিনে দেখবেন বাটা মশলাতে রান্না হতো, এত প্যাকেট মশলা পাওয়া যেত না। আর দিয়ে দিলাম আমি একটু শাহি গরম মশলা, আর দিয়ে দেব একটু পরিমাণে ঘি। দেখুন আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। এই ঘি আর গরম মশলাটা দিয়ে অবশ্যই মানে এই রান্নাটাই দেবেন। আর চাইলে আপনারা যদি ধনেপাতা দিতে চান ধনেপাতাও দিতে পারেন। দেখুন আজকে যে আমি ঝোলটা করেছি চিংড়ি মাছের আলু দিয়ে, এই চিংড়ি মাছের আলু দিয়ে ঝোল কিন্তু আমি এবার প্রথম দেখালাম। এর আগে আমি ভাপা দেখিয়েছি, তারপরে দেখিয়েছি ডালনা, ঝাল, চচ্চড়ি, অনেক রকম দেখিয়েছি। তো এইবারে যেটা দেখালাম একদম অন্য রকম। তো এই যে ঝোলটা দিয়ে না দেখবেন ভাতও ভালো লাগবে, রুটিও ভালো লাগবে। তো এই রান্নাটা একবার অবশ্যই আলু দিয়ে ঝোল মানে করুন চিংড়ি মাছের, খুব ভালো লাগবে খেতে। আর মানে এর স্বাদটা কী বলবো, অসাধারণ হবে। রান্নাঘরে যেসব আমাদের রেগুলার মশলাগুলো থাকে সেই দিয়ে করেছি, কোনো রকম ভাজাভাবে ভেজে বা সেদ্ধ করে করিনি, একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া রান্না করেছি, যাতে সবার তৈরি করতে রান্নাটা করে নিতে সুবিধা হয়। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে খান, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।